আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক আরও একটি নতুন আলোচনায়। আজকে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 বা দেওয়ানি কার্যবিধি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে আলোচনা করব। 2025 সালের এই সংশোধনী আমরা মোট 6টি পর্বে আলোচনা করব। আজকে তার দ্বিতীয় পর্ব। আমাদের এই আলোচনা আইনের শিক্ষার্থী, বার কাউন্সিল বা জুডিশিয়ারির পরীক্ষার্থী এবং আইনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সহায়ক হবে। চলুন তাহলে লেকচারটি শুরু করা যাক। আমরা আমাদের প্রথম লেকচারে বলেছিলাম যে আমাদের এই আলোচনা আমরা দুটি সিনোপসিসে আলোচনা করব। ইতোমধ্যে আমরা আমাদের প্রথম পর্বের আলোচনা করেছি। আমাদের প্রথম সিনোপসিস ছিল দেওয়ানি কার্যবিধির সংশোধনীর সামারি বা সারাংশ। এখন আমরা আমাদের এই আলোচনার দ্বিতীয় সিনোপসিস বা এই সংশোধনীর সেকশন বাই সেকশন যে আলোচনা, সেই আলোচনা আমরা শুরু করছি। আজকে আমরা আমাদের এই সংশোধনীর যে দুই ধারা, সেই দুই ধারা দিয়ে আলোচনা শুরু করব। আমরা যদি দেখি 2025 সালের এই সংশোধনীর যে 15টি ধারা রয়েছে, তার দুই ধারায় দেওয়ানি কার্যবিধির 26 ধারার সংশোধন করা হয়েছে। অর্থাৎ 1908 সালের দেওয়ানি কার্যবিধির যে 26 ধারা রয়েছে, সেই 26 ধারার সংশোধনী 2025 সালের এই সংশোধনীতে দুই ধারায় সংশোধন করা হয়েছে। আমরা যদি দেখি যে এখানে কি সংশোধনী করা হয়েছে, কোড অফ সিভিল প্রসিজার 1908 সালের যে দেওয়ানি কার্যবিধি, এরপরে বলছে অতঃপর উক্ত কোড বলিয়া উল্লিখিত। অর্থাৎ এরপরে এই কোড অফ সিভিল প্রসিজার 1908 কে কোড হিসেবে উল্লেখ করবে। এই কোডের সেকশন 26 এর বিদ্যমান বিধান, অর্থাৎ সংশোধনীর পূর্বে সেকশন 26 এর যে বিধানটা ছিল, সেই বিধানটা সাবসেকশন 1 হিসেবে সংখ্যায়িত হইবে। অর্থাৎ আমরা যদি আগের ধারায় দেখি, সেখানে 26 ধারায় কোনো সাবসেকশন ছিল না। এই বর্তমান সংশোধনীর মাধ্যমে আগের ধারার 26 ধারাকে সাবসেকশন 1 হিসেবে সংখ্যায়িত করা হয়েছে। এরপর বলছে এবং অতঃপর নিম্নরূপ নূতন সাবসেকশন 2 সংযোজিত হইবে। অর্থাৎ এর পরে যে সাবসেকশন 2 আমরা দেখতে পাবো, সেটি আগে ছিল না, বর্তমানে যুক্ত হবে। আমরা সাবসেকশন 2 তে কি আছে একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে ইন এভরি প্লেইন, প্রত্যেকটি আর্জিতে, ফ্যাক্টস ঘটনাসমূহ শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। এফিডেভিটের মাধ্যমে বা হলফনামার মাধ্যমে আর্জিতে যে ঘটনাগুলো থাকবে সেগুলোকে প্রমাণ করতে হবে। লক্ষ্য করুন, বর্তমানে এই দেওয়ানি কার্যবিধির 26 ধারাটি এখন দুটি সাবসেকশনে রয়েছে। তো এখানে সাবসেকশন 1 যেটি, সেটি হচ্ছে আগের আমাদের 26 ধারার বিধান। এখানে কি বলছে দেখেন, বলছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড। অর্থাৎ মোকদ্দমা রুজুকরণ শব্দের সাথে ফাইল শব্দটি না হয়ে আইনের দৃষ্টিতে ইনস্টিটিউটেড শব্দটি ব্যবহৃত হয়। তো বলছে প্রত্যেকটি মোকদ্দমা রুজু হবে বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইন, আরজি দাখিলের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই 26 ধারার 1 উপধারার বিধান অনুসারে বলছে দেওয়ানি আদালতে যে মোকদ্দমাগুলো রুজু হবে, সেগুলো হবে আরজি উপস্থাপন বা আরজি দাখিলের মাধ্যমে। এরপর অর দিয়ে বলছে ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইব, অথবা অন্য ঠিক সেই পদ্ধতিতে যেভাবে নির্ধারণ করা হয়েছে। তো এখানে আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমাগুলো মূলত দুই ধরনের। একটি হচ্ছে মূল মোকদ্দমা, যেগুলো আরজির মাধ্যমে দায়ের করা হয়, আর বাকি রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে বিবিধ মোকদ্দমা বা মিসসেলেনিয়াস কেস বা মিস কেস বা সানি মোকদ্দমা আমাদেরকে বলা হয়। এই মোকদ্দমাগুলো দরখাস্তের মাধ্যমে দায়ের করা হয়। তাহলে এই 26 ধারার 1 উপধারার বিধান অনুসারে আমরা জানতে পারলাম যে যদি মূল মোকদ্দমা হয়, সেগুলো আদালতে দায়ের হবে আরজি দাখিল করার মাধ্যমে। অন্যদিকে সানি মোকদ্দমাগুলো দায়ের হবে দরখাস্ত দাখিলের মাধ্যমে। সংশোধনীর পরে বর্তমান সাবসেকশন 2 তে যে বিধানটি যুক্ত করা হয়েছে, তার মানে হলো ইন এভরি প্লেইন্ট ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট। অর্থাৎ এখন আমরা যদি এই সাবসেকশন 2 এর বিধান দেখি, সেই বিধান অনুসারে এখন দেওয়ানি আদালতে যতগুলো মোকদ্দমা আমরা রুজু করব, তার আরজি এফিডেভিট সহকারে উপস্থাপন করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখি যে আগে সাধারণত
আমাদের অর্থঋণ আদালত আইন 2003-এর বিধান অনুসারে অর্থ সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান তারা যে মোকদ্দমাগুলো রুজু করত, সেই মোকদ্দমা রুজুর সময় আরজি তারা এফিডেভিট বা হলফনামা সহকারে উপস্থাপন করতেন। কিন্তু এই সংশোধনীর মাধ্যমে এখন দেওয়ানি প্রকৃতির যত মোকদ্দমা আছে, পারিবারিক আদালতের মোকদ্দমা হোক, বিশেষ কোনো আদালতের মোকদ্দমা হোক, অথবা সাধারণ দেওয়ানি আদালতের মোকদ্দমা হোক, মোকদ্দমা রুজুর সময় আরজি এফিডেভিট বা হলফনামা সহকারে উপস্থাপন করতে হবে। অন্যদিকে এই সংশোধনীর পূর্বে দেওয়ানি আদালতে যে স্থায়ী মোকদ্দমাগুলো রুজু করা হতো, সেখানে সেই দরখাস্ত বা অ্যাপ্লিকেশনগুলো হলফনামা বা এফিডেভিটের মাধ্যমে দায়ের করতে হতো। 26 ধারার 2 উপধারার বিধান দেখে মনে হচ্ছে যে আমরা আরজিতে যে ঘটনাগুলো উল্লেখ করব সেগুলো এফিডেভিট বা হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। আসলেই কি তাই? আমরা একটু জানার চেষ্টা করছি। সাবসেকশন 2 এ যে উল্লেখ আছে, ফ্যাক্টস শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট, এর মানে আসলে কি? এর মানে হলো, দেখেন যে হিয়ার প্রুভড ডাজেন্ট মিন প্রুভিং দ্য ফ্যাক্ট ইন দ্য ট্রায়াল উইথ এভিডেন্স ইয়েট। অর্থাৎ আমরা যে এফিডেভিট বা হলফনামা দিয়ে আরজিতে যে ঘটনাগুলো উল্লেখ করেছি সেগুলো যে বিচারে সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করতে হবে বিষয়টি এমন নয়। এই ঘটনাগুলো বিচারের শেষে প্রমাণিত হতেও পারে, নাও হতে পারে। মূলত তাহলে এগুলো কি অর্থ দেয়? এগুলো অর্থ দিচ্ছে ভেরিফাইং দ্য ট্রুথ অফ ফ্যাক্ট মেনশন ইন দ্য প্লেইন্ট অ্যাট দ্য টাইম অফ ফাইলিং। অর্থাৎ আপনি মোকদ্দমা রুজুর সময় আরজিতে যে ঘটনাগুলো উল্লেখ করেছেন সেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন বা আপনি জেনেছেন এগুলো সত্য, অর্থাৎ আপনি সত্য তথ্যগুলো আরজিতে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, দ্য প্লেইন্টিফ মোকদ্দমার বাদী সোয়ার্স তিনি শপথ করছেন এফিডেভিটের মাধ্যমে দ্যাট দ্য ফ্যাক্ট স্টেটেড আর ট্রু টু দেয়ার নলেজ অ্যান্ড বিলিফ। তার যে এই মোকদ্দমা সম্পর্কে জ্ঞান এবং বিশ্বাস, সেই জ্ঞান এবং বিশ্বাসের আলোকে তিনি সত্য তথ্য দিয়েছেন, হলফনামার মাধ্যমে তিনি এই শপথ করছেন। তৃতীয়ত, দিস অ্যাড এ লেভেল অফ অথেন্টিসিটি অ্যান্ড প্রিভেন্টস ফলস অ্যান্ড ফ্রিভোলাস কেসেস। এর মানে হলো, এই যে হলফনামার মাধ্যমে আমরা আরজিটি উপস্থাপন করছি, এই আরজির তথ্যের সত্যতা হলফনামাবিহীন আরজির চেয়ে অনেক বেশি সঠিক। এই হলফনামার মাধ্যমে যদি আমরা মোকদ্দমা রুজু করি তাহলে মিথ্যা এবং অসার যে ঘটনাগুলো তা দিয়ে মোকদ্দমা রুজু করা অনেকটাই প্রতিহত হবে। অর্থাৎ এই যে এফিডেভিটের মাধ্যমে ঘটনা প্রমাণের বিষয় হলো, it does not mean the facts are proved finally for the court's decision. It only means the initial affirmation of those facts under oath. অর্থাৎ মোকদ্দমা রুজুর সময়ে আমি যে ঘটনাগুলো আরজিতে উপস্থাপন করেছি সেই সম্পর্কে নিশ্চয়তা দেওয়া যে আমি এগুলো সত্য জেনে বা আমার জ্ঞানত সত্য তথ্য দিয়ে এই মোকদ্দমাটা রুজু করেছি। এর মানে এই নয় এফিডেভিটের মাধ্যমে যে তথ্যগুলো দিয়েছি চূড়ান্ত বিচারে সেগুলো আদালতে প্রমাণিত হবে। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রিজিউম, মনে করেন, এ প্লেইন্টিফ ইনস্টিটিউট এ সুট সেইং, মোকদ্দমার বাদী এই কথা বলে একটি মোকদ্দমা রুজু করেছে। তার দাবি কি? দ্য ডিফেন্ডেন্ট হ্যাজ এনক্রোচড আপন মাই ল্যান্ড অ্যান্ড কনস্ট্রাক্টেড এ ওয়াল অন ইট। তিনি দাবি করেছেন মোকদ্দমার বিবাদী জোরপূর্বক আমার জমিতে প্রবেশ করেছে এবং সেখানে একটি দেওয়াল তৈরি করেছে। এখন যদি এই মোকদ্দমার বাদী 26 ধারার 2 উপধারা অনুসারে আরজি রুজু করেন এফিডেভিট সহকারে, তাহলে তার বক্তব্য হবে, দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ইজ ট্রু টু দেয়ার নলেজ। অর্থাৎ আমার জ্ঞানত আমি যে আরজিতে যে কথাগুলো বলেছি সেগুলো সত্য, বেসড অন ইনফরমেশন বিলিভ টু বি ট্রু। অর্থাৎ আমি যে তথ্যগুলো এখানে উল্লেখ করেছি সেগুলো আমার বিশ্বাসে সত্য, দে আর নট মিসলিডিং দ্য কোর্ট। অর্থাৎ এই তথ্যের মাধ্যমে আমি আদালতকে ভুল পথে পরিচালিত করছি না। অর্থাৎ মোকদ্দমার বাদী যখন 26-এর 2 অনুসারে হলফনামা দিয়ে
মোকদ্দমাটি রুজু করবেন তার জ্ঞানত সত্য তথ্য দিয়ে আরজিটি আদালতে উপস্থাপন করবেন। প্রশ্ন হচ্ছে, এই যে এফিডেভিটের মাধ্যমে এখন মোকদ্দমা রুজু হবে, কি উদ্দেশ্যে এই বিধান যুক্ত করা হয়েছে? এর উদ্দেশ্য হলো টু রিডিউস ফলস ক্লেইম, যাতে করে আর বাদীরা সাধারণত মিথ্যা দাবি না করে, টু হোল্ড পার্টিস অ্যাকাউন্টেবল ফর দেয়ার প্লিডিংস, অর্থাৎ যারা এই হলফনামার মাধ্যমে মোকদ্দমা রুজু করবে তারা তাদের দাবির জন্য আদালতে দায়ী থাকবে, টু অ্যাসিস্ট দ্য কোর্ট ইন ফিল্টারিং জেনুইন কেসেস, অর্থাৎ মিথ্যা মোকদ্দমাগুলো বাদ দিয়ে যাতে শুধু সত্য ঘটনা দিয়ে মোকদ্দমা রুজু করে আদালতকে সহায়তা করা যায়, সেই উদ্দেশ্যে এই বিধানটি যুক্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা যদি ফলস এফিডেভিট দিয়ে মোকদ্দমা রুজু করি সেক্ষেত্রে তার ফলাফল কি হতে পারে? আমরা দেখব যে ফলস এফিডেভিট দিয়ে যদি আমরা মোকদ্দমা রুজু করি সেক্ষেত্রে এই ফলস এফিডেভিট আদালতে ফলস এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। 1860 সালের দণ্ডবিধির আলোকে যদি আমরা দেখি, এ ফলস এফিডেভিট ইজ ট্রিটেড অ্যাজ এ ফলস এভিডেন্স, অর্থাৎ মিথ্যা হলফনামা মিথ্যা সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়, বিকজ ইট ইজ আ স্টেটমেন্ট মেড আন্ডার ওথ বিফোর অ্যান অথরিটি অর কোর্ট, অর্থাৎ হলফনামায় যে তথ্যগুলো বর্ণনা করা হয় সেগুলো শপথের মাধ্যমে হলফনামা পরিচালনাকারী কর্তৃপক্ষ বা আদালতের সামনে এগুলো করা হয়। তো সে কারণে মেকিং এ ফলস স্টেটমেন্ট ইন অ্যান এফিডেভিট অ্যামাউন্টস টু গিভিং ফলস এভিডেন্স, অতএব হলফনামায় যদি মিথ্যা তথ্য বর্ণনা করে সেগুলো মিথ্যা সাক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। দণ্ডবিধির বিধান অনুসারে হুইচ ইজ এ ক্রিমিনাল অফেন্স, এই মিথ্যা হলফনামা করা একটি ফৌজদারি অপরাধ। আমরা এ বিষয়ে দণ্ডবিধির সুনির্দিষ্ট ধারাটি একটু দেখার চেষ্টা করছি। দণ্ডবিধির 191 ধারায় উল্লেখ আছে গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্যদান। কিভাবে একজন মানুষ মিথ্যা সাক্ষ্য দেয় আমরা একটু দেখছি। যদিও এ ধারাটি একটু বড়, আমি এই আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকু এখানে উল্লেখ করছি। বলছে, হুয়েভার, যে কেউ, বিং লিগালি বাউন্ড বাই অ্যান ওথ, শপথের মাধ্যমে বাধ্য হয়ে, টু স্টেট দ্য ট্রুথ, সত্য বলতে, অর্থাৎ তিনি শপথ করেছেন হলফনামার মাধ্যমে যে তিনি আদালতে যে কথা বলবেন সত্য বলবেন। তারপর যদি দেখেন মেক্স এনি স্টেটমেন্ট হুইচ ইজ ফলস, তিনি যে আদালতে বক্তব্য দিয়েছেন তা যদি হয় ফলস বা মিথ্যা, হুইচ হি আইদার নোজ অর বিলিভস টু বি ফলস অর ডাজ নট বিলিভ টু বি ট্রু, কি হয়েছে দেখেন, যা তিনি মিথ্যা বলে জানেন অথবা মিথ্যা বলে বিশ্বাস করেন অথবা যাকে তিনি সত্য বলে বিশ্বাস করেন না, is said to give false evidence, এই ঘটনাগুলো ঘটলে তাহলে আমরা বলবো যে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন শপথের মাধ্যমে সত্য সাক্ষ্য দিতে বাধ্য থাকে, সেই ব্যক্তি যখন তার বক্তব্যে হলফনামার মাধ্যমে এমন সাক্ষ্য দেন যা তিনি জানেন মিথ্যা, অথবা তিনি মিথ্যা বলে বিশ্বাস করেন, অথবা তিনি সত্য বলে বিশ্বাস করেন না, এরকম বক্তব্য যদি তিনি হলফনামায় দেন তাহলে তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। সুতরাং if a person knowingly makes a false statement in an affidavit, it falls under false evidence. সুতরাং উপযুক্ত শর্তগুলো পূরণ করে যখন একজন ব্যক্তি হলফনামায় মিথ্যা বিবৃতি দেয় তার সেই বিবৃতি ফলস এভিডেন্স বা মিথ্যা সাক্ষ্য হিসেবে বিবেচিত হয়। আমরা এখন জানব যে এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার বা মিথ্যা হলফনামা দেওয়ার শাস্তি কি। দণ্ডবিধির 193 ধারায় এ বিষয়ে আলোচনা করা হয়েছে, পানিশমেন্ট ফর ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্যের শাস্তি। হুয়েভার ইন্টেনশনালি গিভস ফলস এভিডেন্স, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয়, কোথায়, ইন এনি স্টেজ অব আ জুডিশিয়াল প্রসিডিং, বিচারিক কার্যক্রমের যে কোনো স্তরে, or fabricates false evidence for the purpose of being used in any stage of a judicial proceeding, অথবা বিচারিক কার্যক্রমের যে কোনো স্তরে ব্যবহার করার জন্য যদি মিথ্যা সাক্ষ্য তৈরি করে,
shall be punished with imprisonment of either description for a term which may extend to 7 years। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তিনি 7 বছর পর্যন্ত যে কোনো পরিমাণ কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। এবং shall also be liable to fine। এই কারাদণ্ডের সাথে তিনি অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। সুতরাং আমরা যদি দেখি, সিন্স অ্যাফিডেভিট আর ইউজড ইন জুডিশিয়াল প্রসিডিং, সিভিল সুটে হলফনামার মাধ্যমে আর্জি উপস্থাপন করা যেহেতু একটি জুডিশিয়াল প্রসিডিং, সেহেতু ফলস এফিডেভিট অ্যাট্রাক্ট সেকশন 193। অতএব 193 ধারার বিধান অনুসারে তিনি এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হবেন। আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পেরেছি যে বর্তমানে এই সংশোধনীর পরে দেওয়ানি প্রকৃতির সকল মূল মোকদ্দমা এফিডেভিট বা হলফনামা সহকারে আর্জি উপস্থাপন করতে হবে। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে এই হলফনামার মাধ্যমে বর্তমানে কিভাবে আর্জি উপস্থাপন করা হয়। আমরা আর্জির এই অংশটি গুগল থেকে সংগ্রহ করেছি। এখানে শপথনামা অর্থাৎ এফিডেভিটের অন্য একটি বাংলা হচ্ছে শপথনামা, যাহাই হলফনামা তাহাই শপথনামা, কোনো অসুবিধা নেই। এখানে আগে শুধুমাত্র এই যে সত্য পাঠ দেখছি, শুধু সত্য পাঠের মাধ্যমে আর্জি উপস্থাপন করা হতো। বর্তমানে প্রথমে এখানে হলফনামা বা শপথনামা এই শব্দটি জেলা ভেদে ভিন্ন হতে পারে বা শব্দের কিছু পরিবর্তন হতে পারে। সাধারণত এখানে যিনি হলফনামা করেন তার নাম, বয়স, পিতার নাম, তার ঠিকানা, তার ধর্ম, তার পেশা এগুলো বর্ণনা করা হয়। তারপর তিনি শপথের মাধ্যমে প্রতিজ্ঞা করে ঘোষণা দেন যে এই অত্র মোকদ্দমায় যা কিছু লেখা হয়েছে সেসব তার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং তিনি এই মোকদ্দমা সম্পর্কে যে অবগত আছেন এই সব বিষয়ে তিনি এই হলফনামা করেন। তারপর যিনি এই হলফনামা বা শপথনামা দিয়েছেন তিনি এখানে স্বাক্ষর দেন। সবশেষে যিনি এই হলফকারীকে বা শপথকারীকে চিহ্নিত করেন তিনি অ্যাডভোকেট হিসেবে এখানে স্বাক্ষর দেন। এই হচ্ছে আমাদের বর্তমানে আর্জিতে যেভাবে হলফনামা সহকারে মোকদ্দমা রুজু করা হয় তার একটি নমুনা। আমি আপনাদেরকে এই হলফনামার আরো দুটি নমুনা দেখাচ্ছি। এই হলফনামা দুটি আমার একজন প্রিয় শিক্ষার্থী ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মশিউর রহমান শিশির তিনি পাঠিয়েছেন। এখানে এই আগের মতোই যিনি হলফনামা করছেন তার নাম, বয়স, ঠিকানা, তার ধর্ম, পেশা সবকিছু বর্ণনা করা আছে এবং তার জাতীয় পরিচয়পত্রেরও নম্বর এখানে উল্লেখ করা আছে। এরপর তিনি ঘোষণা করেছেন। এখানের যে ঘোষণা, এই ডান পাশে যে একটি মোকদ্দমা দেখেন সেখানকার হলফনামায় একটু ভিন্ন রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কম বেশি শব্দের পরিবর্তন হতে পারে, তো মূলত হলফনামার বিষয়বস্তু একই থাকে, প্রয়োজন অনুসারে শব্দের পরিবর্তন হতে পারে। এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2025-এর 6 পর্বের আলোচনার দ্বিতীয় পর্ব শেষ করছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।